সুপ্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা সূচক সংখ্যা পড়াচ্ছিলাম সপ্তম অধ্যায়। এর আগে তিনটা লেকচার শেষ হয়েছে, আজকে চতুর্থ নাম্বার। গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা একটু সর্বশেষ টপিকটা নিয়ে একটু কথা বলি। সর্বশেষ আমরা পড়েছিলাম সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষা। সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষা পড়াইতে যে আমরা বলেছিলাম সময় উল্টন পরীক্ষা, উপাদান উল্টন পরীক্ষা, আরও 5টা পদ্ধতির কথা আমরা বলেছিলাম সূচক সংখ্যার তাত্ত্বিক পরীক্ষার মধ্যে। তো আজকে আমরা আরও তার আগে আমরা পড়েছিলাম সূচক সংখ্যার কি যে সূত্র, বিভিন্ন পরিসংখ্যানবিদের এবং অর্থনীতিবিদদের সূচক সংখ্যার যে সূত্র প্রয়োগ দিয়েছিল সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের প্রথম প্রশ্ন যেটা, সূচক সংখ্যা যে তাত্ত্বিক পরীক্ষাগুলো আমরা দিয়েছি এবং যে সূত্রগুলো আমরা দেখেছি সেই সূত্রগুলো এবং তাত্ত্বিক পরীক্ষার সাথে দেখতে চাই। প্রথম আমরা যে আজকে যে প্রশ্নটা দেখতে চাই সেটা হচ্ছে যে ফিশারের সূত্র বিব্রত করো এবং দেখাও যে এটি সময় ও উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। সময় এবং উপাদান উল্টন পরীক্ষায়, সময় উল্টন পরীক্ষা এবং উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাহলে আমাদের প্রশ্ন কি দাঁড়ালো, যে আগে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে ফিশারের সূচক সংখ্যা বিব্রত করতে হবে বা বর্ণনা করতে হবে। তারপরে হচ্ছে আমাদের এটি যে সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় এটা প্রমাণ করে দেখাইতে হবে। হয় কি হয় না সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো এখন আমাদের তাহলে ফিশারের সূচক সংখ্যার যে সূত্র সেটা আমরা আগে দেখেছি সেটা আমরা জানি। আমরা ফিশারের সূত্র যদি আমরা লিখতে চাই বা বলতে চাই, তাহলে পরে যদি ফিশারের মূল্য সূচক সংখ্যা, আমরা সূচক সংখ্যা পড়তে যাই দেখেছি মূল্য সূচক সংখ্যা এবং পরিমাপ সূচক সংখ্যা। তো ফিশারের মূল্য সূচক সংখ্যা, আর এটা গত ক্লাসে বা তার আগে ক্লাসে আমরা দেখেছি যে ল্যাসপেয়ারের সূত্র এবং প্যাশের মূল্য সূচক সংখ্যার জ্যামিতিক গড়। ল্যাসপেয়ারের সূচক সংখ্যা এবং প্যাশের মূল্য সূচক সংখ্যার জ্যামিতিক গড়ের সমান হচ্ছে ফিশারের মূল্য সূচক সংখ্যা। আমরা যদি ফিশারের মূল্য সূচক সংখ্যা যদি বলি ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছর এবং ফিশারের সূত্রের জন্য এফ লিখলাম। এখন এটা কি হবে, জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় আমরা জানি যে কয়টা সংখ্যা থাকবে সেগুলো গুণ করে তততম মূল যদি করি তাহলে পারা হবে জ্যামিতিক গড়। যেহেতু ফিশারের সূত্র করতে যায় ল্যাসপিয়াসের সূত্র লাগবে এবং প্যাশের সূত্র লাগবে, তাহলে পারে প্যাশের সূত্র আর ফিশারের সূত্র মানে দুইটা সূত্র আমাদেরকে জ্যামিতিক তাহলে গুণ করতে হবে, তার তততম মূল করতে হবে। মূল যদি নিতে চাই তাহলে পরে আমাদের যেটা করতে হবে, তাহলে এই যে আমরা বর্গমূল নিলাম এবং তাহলে পরে এখন হচ্ছে পি নট ল্যাসপিয়ার ইন্টু পি নট প্যাশি, এই দুইটা সূত্রকে আমরা জ্যামিতিক গড় করলে পরে যেটা পাবো বা ফিশারের মূল্য সূচক সংখ্যা পাবো। তাহলে পরে আমরা এটা তাহলে পরে এখন ল্যাসপিয়ারের সূত্র আমরা জানি সামেশন পি নট সামেশন পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু আমরা প্যাসের সূত্র জানি। এখন প্যাসের সূত্র এখানে লিখে ফেলি পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন ইন্টু 100। এটাই হলো হচ্ছে কি ফিশারের মূল্য সূচক সংখ্যা। ফিশারের মূল্য সূচক সংখ্যা আমরা পেলাম। এটাই হচ্ছে যে ফিশারের সূত্র বিবৃত বা বর্ণনা করার জন্য আমরা যেটা পেলাম, ফিশারের সূত্র আমরা বিবৃত করলাম এবং এখন হচ্ছে এখন প্রমাণ করে দেখতে হবে আমাদের। প্রমাণ করার জন্য এখন আমরা ফিশারের সূত্র এটা লিখলাম হচ্ছে শুধুমাত্র কিসের জন্য, শুধুমাত্র এইটা আমরা লিখেছি হচ্ছে মূল্য সূচক সংখ্যা। তারপর ফিশারের আমরা পরিমাপ সূচক সংখ্যা জানি। ফিশারের যদি পরিমাপ সূচক সংখ্যা লিখতে চাই তাহলে যেটা হবে পরিমাপ সূচক সংখ্যা, তাহলে পরে পরিমাপকে কিউ দিয়ে আমরা ডিনোট করি, কিউ নট এন ফিশার। এখানে আমরা লিখি, সরাসরি লিখে ফেলি পরিমাপ সূচক সংখ্যা লিখতে, এটার সাথে আমরা মিলাই লিখতে পারি। এইটার সাথে দেখো আমরা মিলাই লিখতে পারি পরিমাপ, যেখানে পরিমাপ সূচক সংখ্যার ক্ষেত্রে যেখানে প্রথমে হচ্ছে পরিমাপ হবে, তারপরে হবে প্রথমে পি হবে, তারপরে প্রথমে কিউ হবে, তারপরে পি হবে। তাহলে পরে আমরা যেখানে যে পরিমাপ সূচক সংখ্যার ক্ষেত্রে যেখানে পি আছে সেখানে আমরা কিউ লিখি। তার মানে হচ্ছে যে পি কিউ নট পি জিরো ডিভাইডেড বাই সামেশন কিউ নট পি জিরো ইন্টু
ব্যাসের সূত্র পরিমাপ সূচক সংখ্যা আমরা এখানে লিখি কিউ এন পি এন ডিভাইডেড বাই কিউ জিরো পি এন ইন্টু 100, এটাই হলো হচ্ছে যে ফিশারের পরিমাপ সূচক সংখ্যা। এখন আমরা ফিশারের সূত্র আমরা বিবৃত করলাম বা বর্ণনা করলাম। এখন আমাদের প্রমাণ দেখতে হবে সময় উল্টন পরীক্ষা। সময় উল্টন পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে? এই ডাস্ট কই? এখন আমাদের দ্বিতীয় প্রশ্নের যাই হচ্ছে যে সময় উল্টন পরীক্ষা। সময় উল্টন পরীক্ষা বা টাইম রিভার্সাল টেস্ট, টিআরটি, টাইম রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সাল টেস্টের মূল কথা হচ্ছে আমরা সময়কে পরিবর্তন করব, অর্থাৎ ভিত্তি বছরকে চলতি বছর করবো আর চলতি বছরকে ভিত্তি বছর করবো। ভিত্তি বছর করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সময়, যেটা পাবো সেটাকে যদি গুণ করে ইউনিট হয় অর্থাৎ 1-এর সমান হয় তাহলে পরে আমরা সেটাকে সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ বলে ধরে নিব। অর্থাৎ যদি ভিত্তি বছরকে চলতি বছর এবং চলতি বছরকে ভিত্তি বছরে রূপান্তর করি এবং তাদেরকে গুণ করার ফলে যদি তাদের মান 1 হয় তাহলে পরে আমরা বলতে পারবো সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ। তাহলে পরে আমরা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা লিখি সামেশন পি এন কিউ নট ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ নট ইন্টু সামেশন পি এন কিউ এন ডিভাইডেড বাই সামেশন পি নট কিউ এন। এটা হচ্ছে চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরে, অর্থাৎ ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা। আমরা এখন যদি ভিত্তি বছর এবং চলতি বছর পরস্পর স্থান পরিবর্তন করে যদি পাই, ভিত্তি বছর ও চলতি বছর পরস্পর স্থান পরিবর্তন করে পাই, তাহলে পরে আমরা লিখতে পারি পি, এখানে ছিল আগে জিরো ছিল, তাহলে পরে আগে এন হবে, তারপরে হচ্ছে নট হবে, আর হচ্ছে এফ হচ্ছে ফিশারের সূচক সংখ্যার জন্য। এখন আমরা হচ্ছে যে পরস্পর স্থান পরিবর্তন করাই, পরস্পর এই সূত্র থেকে আমরা দেখি স্থান পরিবর্তন করলে যেটা হবে, যেহেতু এখানে পি এন আছে এটাকে আমাদের পি জিরো করবো, আর এখানে পি জিরো আছে, তাহলে পরে এখানে আমরা কি করব এন করব, স্থান পরিবর্তন করে নিলাম। তারপরে এটা হবে যে এটাকে আমরা যেহেতু এখানে দুইটাই জিরো আছে তার মানে দুইটাই এন হবে, দুইটাই জিরো আছে তার মানে দুইটাই এন হবে। এখন প্যাসের সূত্রটাকে আমরা স্থান পরিবর্তন করাই, স্থান পরিবর্তন করলে যেহেতু উপরে দুইটাই জিরো আছে, এন আছে, দুইটাই জিরো হবে, আর এখানে হচ্ছে যে একটা জিরো, প্রথমটা জিরো আছে এন হবে, আর হচ্ছে পরেরটা এন আছে জিরো হবে। এই তো এখন দুইটা সূচক সংখ্যা, অর্থাৎ আমাদের এই দুইটা সূচক স্থান যে পরিবর্তন করব, কিন্তু এর সাথে যে উৎপাদক 100 আছে, 100 উৎপাদক এটাকে আমরা কখনোই লিখবো না, 100 উৎপাদক বাদ দিয়ে আমরা এই কাজটা করব। এখন এই দুইটা সূত্রকে আমরা গুণ করি, গুণ করলে পরে এই দুইটা সূত্রকে যদি আমরা গুণ করি তাহলে পরে গুণফল যেটা হবে সেটা যদি 1 হয় তাহলে পরে আমরা বলতে পারবো সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ, আর যদি 1 না হয় তাহলে পরে 1 যদি না হয় তাহলে পরে আমরা বলতে পারবো যে সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ নয়। তাহলে পরে আমরা এখানে গুণ করে ফেলি পি নট এন এফ, তাহলে পরে এখানের সাথে আমরা প্রথমটা আগে লিখি এন জিরো, তারপরে কি লিখতে পারি হচ্ছে যে এন এন জিরো এন, এটা দুইটাই জিরো, এর সাথে আমরা লিখতে পারি সামেশন পি নট কিউ এন divided by summation p n q n into summation p0 q0 divided by summation p n q0। এখন সবার উপরে আমাদের স্কয়ার রুট আছে, আমরা স্কয়ার রুট দিলাম। এখন দেখা যাক এখান থেকে 1 হয় কিনা, এটা 1 হবে, দেখো এটা 1 হবে, সবগুলা কাটাকাটি যে সবগুলা কাটাকাটি যে 1 হবে, এই যে প্রথম এইটা আর এটা কাটাকাটি যায়, তারপরে
এই এন এটা 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 কাটাকাটি যায়, তারপরে হচ্ছে যে একটা 0 এন এটা এটা কাটাকাটি যায়, এবং এটা এটা কাটাকাটি যায় স্কয়ার রুট 1, মানে হচ্ছে যে সবকিছু মানে 1 থাকে, তাই তো? তার মানে ফিশারের সূচক সংখ্যা সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। অর্থাৎ আমরা যে কাজটা করলাম, প্রথমে আমরা একটা সূচক সংখ্যা লিখলাম, ফিশারের সূচক সংখ্যাকে লিখলাম, লেখার পরে সেটাকে ভিত্তি বছর এবং চলতি বছর পরস্পর স্থান পরিবর্তন করালাম। স্থান পরিবর্তন করানোর ফলে যে দুইটা সূচক সংখ্যা পেলাম, সেই দুইটা সূচক সংখ্যা যদি সূচক সংখ্যার মান যদি তারপর গুণ করলাম, গুণ করার পরে যদি মান যদি 1 হয়, তার মানে বুঝতে হবে যে সূচক সংখ্যা কি সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। যদি এই মান 1 যদি না হতো, তাহলে পরে সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হতো না। এখন দ্বিতীয় প্রশ্নে আসি আমরা। এই প্রশ্নের পরবর্তী অংশ, 3টা অংশ ছিল। আমাদের ফিশারের সূত্র বর্ণনা করতে হতো। 2 নম্বর পরের অপশন ছিল যে সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা দেখতে হতো। 3 নম্বর হচ্ছে উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা সেটা দেখার প্রয়োজন। এখন আমরা সময় উল্টন পরীক্ষায় প্রথম 2টা অংশ আমরা শেষ করেছি, এখন সময় উল্টন পরীক্ষাও শেষ করলাম। এখন আমরা দেখতে চাই হচ্ছে যে উপাদান উল্টন পরীক্ষায় ফিশারের সূত্র উত্তীর্ণ হয় কি না। উপাদান উল্টন পরীক্ষা বা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, বা উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা সেটা আমরা এখন দেখব। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট টেস্টের মূল কথা হচ্ছে আমাদের মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা, এই দুটো সূচক সংখ্যা যদি গুণ করি, মূল্যমান সূচক সংখ্যার যদি সমান হয়, তাহলে আমরা বলবো উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়, অর্থাৎ ফ্যাক্টর রিভার্সাল টেস্টে উত্তীর্ণ হয়। আমরা তাহলে পরে মূল্য সূচক সংখ্যা আমরা জানি। মূল্য সূচক সংখ্যা, ফিচারের মূল্য সূচক সংখ্যা আছে P0 P0 n, ফিচারের সূত্র এটা হচ্ছে সামেশন Pn Q0 ডিভাইডেড বাই summation P0 Q0 into summation Pn Qn divided by summation P0 Qn। এটা হচ্ছে আমাদের মূল্য সূচক সংখ্যা। এটা কি মূল্য সূচক সংখ্যা, প্রাইস ইন্ডেক্স নাম্বার আছে ফিশারের জন্য। এখন এটাকে আমরা পরিমাণ সূচক সংখ্যা লিখি। পরিমাণ সূচক সংখ্যা যদি আমরা ফিশারের জন্য লিখি, তাহলে পরে যেখানে পি আছে সেই জায়গাটা হবে কি Qn P0 divided by summation Q0 P0 into summation P0 Q0 P0 sorry P, এটা হচ্ছে Qn Pn divided by summation Q0 Pn। এটা হচ্ছে পরিমাপ সূচক সংখ্যা, ফিশারের পরিমাপ সূচক সংখ্যা। আমরা দুইটা মূল্য সূচক সংখ্যা পেলাম, পরিমাপ সূচক সংখ্যা। এখন মূল্যমান সূচক সংখ্যা যদি আমরা লিখি ভি, ভ্যালু ইন্ডেক্স নাম্বার ভিত্তি বছর সাপেক্ষে চলতি বছরের, সেটা হবে সামেশন Pn Qn ডিভাইডেড বাই সামেশন P0 Q0। এই হচ্ছে মূল্যমান সূচক সংখ্যা। এখন যদি আমরা মূল্য সূচক সংখ্যা এবং পরিমাপ সূচক সংখ্যা যদি গুণ করি, গুণ করার ফলে যদি মূল্যমান সূচক সংখ্যা আমরা পাই, তাহলে পরে বুঝতে হবে ফিশারের সূচক সংখ্যা উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাহলে পরে আমরা গুণ করি, তাহলে পরে P0 F into Q0 n F ইকুয়াল টু, যেহেতু দুইটার স্কয়ার রুট আছে, তার মানে আমরা হোল স্কয়ার রুট দিয়ে নিলাম। তাহলে এখন দুইটা সূত্রে আমরা লিখি P0 Q0 ডিভাইডেড বাই সামেশন P0 Q0 ইন্টু সামেশন Pn
কিউএন ডিভাইড বাই সামেশন P0 কিউএন। এটা মূল্য সূচক সংখ্যা লিখলাম। এর সাথে সাথে আমাদের লিখতে হবে পরিমাপ সূচক সংখ্যা। পরিমাপ সূচক সংখ্যা আমরা লিখি সামেশন কিউএন P0 ডিভাইডেড বাই সামেশন Q0 P0 ইন্টু সামেশন কিউএন পিএন ডিভাইডেড বাই সামেশন Q0 পিএন। এই হচ্ছে আমাদের গুণ করলাম মূল্য সূচক সংখ্যা এবং পরিমাপ সূচক সংখ্যাকে গুণ করলাম। গুণ করার ফলে এখন আমাদের দেখি এটা দিয়ে কি এখানে কি কি থাকে, সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন P0 Q0 এই অংশটুকু অবশিষ্ট থাকে। আর বাকি দেখো সবগুলা কাটাকাটি চলে যায়, বাকি সবগুলা কাটাকাটি চলে যায়। আর বাকি পিএন কিউএন দুইটা থাকে, পিএন কিউএন দুইটা থাকে এবং কি P0 Q0 নিচে P0 Q0 দুইটা থাকে। তার মানে স্কয়ার রুট হলো, আর এখানে তার স্কয়ার রুট আছে আর স্কয়ার, তার মানে কি স্কয়ার রুট এবং স্কয়ারে কাটাকাটি যে থাকে কি মাত্র সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন P0 Q0 অবশিষ্ট থাকে। তার মানে কি এটা আর কিছুই না, মূল্যবান সূচক সংখ্যা। এটা আর কিছুই না, সামেশন পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশন P0 Q0 এটা অন্য কিছু আর না, এটা হচ্ছে মূল্যবান সূচক সংখ্যা। তার মানে আমরা বলেছি উপাদান উল্টন পরীক্ষা যদি উত্তীর্ণ হতে হয় তাহলে পারে মূল্য সূচক সংখ্যা এবং পরিমাপ সূচক সংখ্যা যদি গুণফল যদি মূল্যমান সূচক সংখ্যা সমান হয় তাহলে পারে সেটা হবে ফ্যাক্টর রিভার্সাল উপাদান উল্টন পরীক্ষা বা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এর উত্তীর্ণ বা উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। তো আমরা দেখলাম ফিশারের সূত্র সময় উল্টন পরীক্ষা এবং উপাদান উল্টন পরীক্ষা দুইটা পরীক্ষাতেই সমানভাবে উত্তীর্ণ হয়। এখন আসি আদর্শ সূচক সংখ্যা। কাকে আমরা আদর্শ সূচক সংখ্যা বললাম? আমরা এত আগের ক্লাস পর্যন্ত অনেকগুলা সূচক সংখ্যা বলেছি এবং সূচক সংখ্যা তাত্ত্বিক পরীক্ষাগুলো বলেছি। তো তাত্ত্বিক পরীক্ষা এবং অনেকগুলা সূত্র যে দিয়ে তার মধ্যে আদর্শ কি হবে, কি স্ট্যান্ডার্ড সূচক সংখ্যা হবে বা স্ট্যান্ডার্ড ইন্ডেক্স নাম্বার হবে। আদর্শ সূচক সংখ্যা যে সূচক সংখ্যা সবচেয়ে প্রতিনিধিত্বশীল মান প্রদান করে এবং সূত্রের যাচাই পরীক্ষা যেমন সময় উল্টন পরীক্ষা উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় তাকে আদর্শ সূচক সংখ্যা বলে। অর্থাৎ আমরা বললাম যে তাত্ত্বিক পরীক্ষাগুলো যেগুলো আছে, তাত্ত্বিক পরীক্ষার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তাত্ত্বিক পরীক্ষা হচ্ছে সময় উল্টন পরীক্ষা অর্থাৎ টাইম রিভার্সাল টেস্ট এবং উপাদান উল্টন পরীক্ষা অর্থাৎ ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তো সময় উল্টন পরীক্ষা এবং উপাদান উল্টন পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবে সেই সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়ে থাকে। এখন আদর্শ সূচক সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, আদর্শ সূচক সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা একটু দেখি। আদর্শ সূচক সংখ্যার কোনো বিশেষ প্রবণতা থাকে না। বিশেষ প্রবণতা বলতে কি বুঝি? ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী ঝোঁক এই ধরনের কোনো টেন্ডেন্সি আদর্শ সূচক সংখ্যায় থাকবে না। ঊর্ধ্বমুখী ঝোঁকও থাকবে না, নিম্নমুখী ঝোঁকও থাকবে না। তারপরে আদর্শ সূচক সংখ্যা নির্ণয়ে এমন গড় ব্যবহার করতে হবে যা গ্রহণযোগ্য ও যুক্ত মান প্রদান করবে এবং যা সহজে হিসাব করা যায়। এমন আমরা জানি যে সূচক সংখ্যা একটা বিশেষ ধরনের গড়। তো এই গড় আবার আমরা প্রথম পত্রে অনেকগুলো গড় নির্ণয় করা শিখেছি, যেমন গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। তো সকল গড়ই সবসময় আমরা সুইটেবল না বা সকল গড়ই আমরা সবসময়
ব্যবহার করতে পারি না, কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে এক একটা গড়ের জন্য বা অ্যাভারেজের জন্য বা মিন ভ্যালুর জন্য, তো কেন্দ্রীয় মানের জন্য। তো আমরা সূচক সংখ্যা বলেছি একটা বিশেষ ধরনের গড়। তো এই সূচক সংখ্যা নির্ণয় করার জন্য একটা যুক্তিযুক্ত এমন একটা গড় ব্যবহার করতে হবে যে গড় দিয়ে যদি অ্যাভারেজ নির্ণয় করা হয় বা কেন্দ্রীয় মান নির্ণয় করা হয় সেটা যুক্তিযুক্ত মান প্রদান করবে এবং যা সহজেই এবং সহজেও হিসাব করা যায় সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তো এতে গেল। তারপরে আছে আদর্শ সূচক সংখ্যার নির্ণয়ে ভিত্তি ও চলতি বছরের মূল্য পরিমাণ উভয়ই ব্যবহার করতে হবে, অর্থাৎ মূল্য ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা ভিত্তি বছরের মূল্য এবং চলতি বছরের মূল্য, আমরা যেটা বললাম ভিত্তি বছরের মূল্য পি নট এবং চলতি বছরের মূল্য পি এন, আবার পরিমাণ কিউ নট কিউ এন, এই দুইটা এমন একটা সূচক সংখ্যা নির্ণয়ের জন্য এমন গড় ব্যবহার করতে হবে, এমন সূত্রটাই আদর্শ সূত্র হিসেবে ব্যবহার করা হবে যেটাই ভিত্তি বছর এবং চলতি বছরের মূল্য এবং পরিমাণ ব্যবহৃত হবে, আবার যেটাই ভিত্তি বছর এবং চলতি বছরের পরিমাণও ব্যবহৃত হবে, অর্থাৎ মূল্যও ব্যবহৃত হবে পরিমাণও ব্যবহৃত হবে। যদি ব্যবহৃত হয় যে সেই ধরনের সূচক সংখ্যাকে আমরা আদর্শ সূচক সংখ্যা বলতে পারবো, অর্থাৎ আদর্শ সূচক সংখ্যার একটা বৈশিষ্ট্যই এইটা ধরে নিতে হবে। এখন আসি আদর্শ সূচক সংখ্যার সময় উল্টন পরীক্ষা বা টাইম রিভার্সাল টেস্ট ও উপাদান উল্টন পরীক্ষা, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এই দুইটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই যে বৈশিষ্ট্যের কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো সূচক সংখ্যা মেনে চলে তাহলে তাকে আদর্শ সূচক সংখ্যা বলা হবে। এখন আসি ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলার কারণ। আমরা ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলে থাকি। তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে কেন বলে থাকি, কারণ আমরা ফিশারের সূচক সংখ্যা দিয়ে আমরা একটা টেস্ট করে দেখেছি যেটা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, এবং ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এবং টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এবং টাইম রিভার্সাল টেস্ট এই দুইটা পরীক্ষায় উত্তীর্ণ হয়। তো আমরা ফিশারের সূত্র কেন আদর্শ সূচক সংখ্যা বলবো, তার কারণটা কি, কারণটা আমরা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি। ঝুঁকিপূর্ণতা, আমরা বলেছি আদর্শ সূচক সংখ্যা হতে হলে তার ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী কোনো ঝুঁকি থাকবে না, কিন্তু যেহেতু ফিশারের সূত্র ল্যাসপিয়ার্স এবং প্যাসের সূত্র, ল্যাসপিয়ার্সের সূত্রে ঊর্ধ্বমুখী এবং প্যাসের সূত্রে নিম্নমুখী ঝুঁকি থাকে, তো কিন্তু ফিশারের সূত্রে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী ঝুঁকি কোনোটাই থাকে না, একটা অ্যাভারেজ থাকে, যার কারণে এর মধ্যে ঝুঁকি থাকে না। তো আমরা এটা বলতে পারি ঝুঁকিমুক্ত, অর্থাৎ এর কোনো রকমই টেন্ডেন্সি থাকে না। এটা একটা কারণ ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলার কারণ। দ্বিতীয়ত গড়ের ব্যবহার, আমরা বলেছি অনুপাত সম্পর্কিত ফলাফল নির্ণয়ে জ্যামিতিক গড় অন্যান্য গড় অপেক্ষা ভালো ফলাফল দেয়। ফিশারের সূচক সংখ্যা অনুপাত সম্পর্কিত ফলাফল নির্ণয় গড়ের ব্যবহারে দেখা যায় ফিশারের সূচক সংখ্যা সবসময় কি জ্যামিতিক গড় ব্যবহার করা হয়, জ্যামিতিক গড় ব্যবহার করা, স্কয়ার রুট অফ ল্যাসপিয়ার্স এবং স্কয়ার রুট অফ প্যাসের সূত্রকে আমরা কি ব্যবহার করেছি, তার মানে কি এটা হচ্ছে কি জ্যামিতিক গড়, ফিশারের সূত্রে জ্যামিতিক গড় ব্যবহার করা হয়, যার কারণে এটা সবচেয়ে ভালো ফলাফল দিয়ে থাকে। তো তার মানে আমরা বলতে চাচ্ছি গড়ের যে ব্যবহার, গড় অনুপাত, যেহেতু সূচক সংখ্যা একটা অনুপাতের যে অনুপাত সম্পর্কিত ফলাফল কি গড়, অনুপাত সম্পর্কিত কোনো গড় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে পারে সেক্ষেত্রে জ্যামিতিক গড় সবচেয়ে ভালো ফল দেয়, এবং সেজন্য হচ্ছে আমরা বলছি ফিশারের সূচক সংখ্যা আদর্শ সূচক সংখ্যা। তারপরে আছে যে মূল্য পরিমাণের ব্যবহার, আমরা ফিশারের সূচক সংখ্যায় মূল্য ব্যবহার করেছি
মূল্য দুই ধরনের, চলতি বছরের মূল্য এবং ভিত্তি বছরের মূল্য এবং পরিমাণ। চলতি বছরের মূল্য এবং ভিত্তি বছরের চলতি বছরের মূল্য, ভিত্তি বছরের মূল্য এবং ভিত্তি বছরের মূল্য এবং পরিমাণ এবং ভিত্তি বছরের পরিমাণ আমরা ব্যবহার করেছি। তাত্ত্বিক পরীক্ষা, তাত্ত্বিক পরীক্ষাটা আমরা একটু আগে দেখলাম। ফিশারের সূচক সংখ্যার প্রধান দুটি তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়, অর্থাৎ সময় উল্টন পরীক্ষা এবং উপাদান উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই যে আমরা কয়েকটা বৈশিষ্ট্যের কথা বিবেচনা করলাম এবং সেগুলোর সাথে ফিশারের সূচক সংখ্যাকে মিলাই দেখলাম। মিলাই দেখলাম যেটা যে ফিশারের সূচক সংখ্যা এবং কি সমস্ত এইসব বৈশিষ্ট্য থেকে সবগুলোতেই এইসব বৈশিষ্ট্য আছে, যার কারণে ফিশারের সূচক সংখ্যাকে আমরা আদর্শ সূচক সংখ্যা বলে ধরে নিই। এখন আসি জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। নতুন আর একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি, যেটা হচ্ছে যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা, কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার। কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করি। কোনো একটি বিশেষ অর্থনৈতিক শ্রেণী বা সম্প্রদায়ের লোকদের জীবনযাত্রা অভিন্ন রাখতে কতগুলো নির্দিষ্ট পরিমাণ ভোগ্যপণ্য বা সেবাকর্ম ভোগ করতে যে খরচ হয়, সময়ের সাপেক্ষে তার পরিবর্তন পরিমাপ করতে যে সূচক সংখ্যা নির্ণয় করা হয় তাকে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা বলে। আমরা বললাম অর্থনৈতিক শ্রেণী বা সম্প্রদায়ের কোনো একটা অঞ্চলের বা কোনো একটা গোষ্ঠীর জীবনযাত্রার বা দৈনন্দিন জীবনযাপন করতে যে খরচ হয়, সময়ের সাপেক্ষে তার পরিবর্তন পরিমাপ করতে যে সূচক সংখ্যা নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। অর্থাৎ জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা হলো কতগুলো ভোগ্যপণ্য ও সেবাকর্মের মূল্যের পরিবর্তনের ফলে জীবনযাপনী খরচের সূচক সংখ্যা। অর্থাৎ ভোগ্যপণ্য কি যেমন আছে এবং তেমনই আছে সেবাকর্ম যেমন আছে চিকিৎসা সেবা, অন্যান্য বিদ্যুতের সেবা, জ্বালানি সেবা, এই যে এই ধরনের সেবাকর্ম এবং কিছু ভোগ যেমন চাল ডাল তেলের খরচ, এগুলো হচ্ছে ভোগ্যপণ্য। আর কিছু সেবাকর্ম, এই সেবাকর্ম এবং ভোগ্যপণ্যের মূল্যের পরিবর্তন আমরা জানি সবসময় মূল্যের পরিবর্তন হতে থাকে, মূল্য সবসময় স্থির থাকে না। তো মূল্যের পরিবর্তনের ফলে যদি জীবনযাপনী কোনো অঞ্চলের মানুষের জীবনযাপনী খরচের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের যে সূচক সংখ্যা পরিবর্তন নির্ণয় করার জন্য যে সূচক সংখ্যা ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। একে ভোগকারীর মূল্য সূচক সংখ্যাও বলা হয়ে থাকে। ভোগকারীর মূল্য সূচক সংখ্যাও বলা হয়ে থাকে। তাহলে পরে আমরা সংজ্ঞা যদি গাণিতিকভাবে দিতে চাই, জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ইকুয়াল টু নির্দিষ্ট ভোগ্যপণ্য ও সেবাকর্মের জন্য বর্তমান বছরের মোট খরচ ডিভাইডেড বাই ওই ভোগ্যপণ্য ও সেবাকর্মের জন্য ভিত্তি বছরের মোট খরচ ইন্টু 100। এই হলো হচ্ছে আমাদের জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। এখন জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ে যেসব প্রধান সামগ্রী বা ব্যবহৃত সামগ্রী বা সেবাকর্ম ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে খাদ্য, 2 নম্বর হচ্ছে বস্ত্র, 3 নম্বর জ্বালানি, 4 নম্বর হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ বলতে পারি, 4 নম্বর অন্যান্য বা বিবিধ। এই যে খাদ্য, বস্ত্র, জ্বালানি, বিদ্যুৎ, বিবিধ, এইগুলো হচ্ছে আমাদের প্রধান সামগ্রী, যেগুলো আমরা সূচক সংখ্যা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের জন্য ব্যবহার মানে যেগুলোকে আমরা কি হিসাবে অন্তর্ভুক্ত করে থাকি। এখন আমরা আসি জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি।
জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা মূল্য সূচক সংখ্যার একটা বিশেষ রূপ। মূল্য সূচক সংখ্যা বা প্রাইস ইন্ডেক্স নাম্বারের একটা বিশেষ রূপ। সূচক সংখ্যা নির্ণয়ের সমস্যাগুলোর উপর দৃষ্টি রেখে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের বিভিন্ন পর্যায়গুলো আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর পর্যায় যেটা হচ্ছে যে শ্রেণী নির্ধারণ। শ্রেণী নির্ধারণ, শ্রেণী বলতে আমরা যেটা বোঝাচ্ছি, প্রথমে যে শ্রেণী বা গোষ্ঠীর লোকদের জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করা হবে তাদেরকে সংজ্ঞায়িত করতে হবে। অর্থাৎ যে গোষ্ঠীর জন্য বা যে শ্রেণীর জন্য জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করব বা সূচক সংখ্যা নির্ণয় করব তাদের সংজ্ঞায়িত করতে হবে। উদাহরণ হিসেবে বলতে পারি যেমন শিল্প শ্রমিক অথবা সরকারি চাকরিজীবী অথবা নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত লোকজন, এইগুলো হচ্ছে আমরা শ্রেণী বলতে বোঝাচ্ছি। সেই শ্রেণী নির্ণয়ের সাথে সাথে তাদের বসবাসের ভৌগোলিক অবস্থানকেও সংজ্ঞায়িত করতে হবে। সাধারণত শ্রেণীকরণ করতে অর্থনৈতিক সমপর্যায়ভুক্ততা লক্ষ্য রাখা হয়। শ্রেণীকরণ করতে, অর্থাৎ এই যে আমরা শ্রেণী নির্ধারণ করলাম, এই শ্রেণীকরণ করতে অর্থনৈতিক সমপর্যায়ভুক্ততা লক্ষ্য রাখা হয়। আমরা যার কারণে বললাম শিল্প শ্রমিক, একজন শ্রমিকের আয় আর হচ্ছে আয় আবার কি সরকারি কর্মচারী বা কর্মজীবীদের আয় সমান হয় না। নিম্নবিত্তের আয় এবং মধ্যবিত্তের আয় সমান হয় না, অথবা উচ্চবিত্তের আয় সমান হয় না। যার কারণে আমরা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এদেরকে শ্রেণী বিভাগ করি। যার কারণে সেটাকে বলা হচ্ছে যে শ্রেণীকরণ করতে অর্থনৈতিক সমপর্যায়ভুক্ততা লক্ষ্য রাখা হয়। দ্বিতীয় আসি দ্রব্য। দ্রব্য নির্ধারণ, বিভিন্ন শ্রেণীর লোকদের ব্যবহৃত দ্রব্যের প্রকৃতি। বিভিন্ন শ্রেণীর লোকদের ব্যবহৃত দ্রব্যের প্রকৃতি, গুণগত মান এবং পরিমাণে ভিন্নতা থাকলেও ব্যবহৃত দ্রব্যগুলোকে নিম্নলিখিতভাবে ভাগ করা হয়। ব্যবহৃত যে দ্রব্যগুলো আছে সেগুলোকে ভাগ করা হয় যেমন 1 হচ্ছে খাদ্য, 2 বস্ত্র, 3 জ্বালানি ও আলো, 5 হচ্ছে বাড়ি ভাড়া, 6 হচ্ছে বিবিধ। অর্থাৎ এই যে আমরা কোন কোন পণ্যগুলোকে আমরা দ্রব্য নির্ধারণের সময় হিসাবের মধ্যে আনবো, আমলে নিব, সেগুলোর কথা আমরা বললাম। খাদ্যকে নিতে হবে, বস্ত্রকে নিতে হবে, জ্বালানি এবং আলোর জন্য যে ব্যয় হয় সেটাকে ধরতে হবে, বাড়ি ভাড়ার জন্য ধরতে হবে। বিবিধের মধ্যে আমরা আরো বলতে পারি শিক্ষা, বিনোদন, ঔষধ, উপহার ইত্যাদি খরচগুলো আসবে বিবিধের জন্য। এই যে দ্রব্য নির্ধারণের জন্য আমরা কোন কোন দ্রব্যগুলা হিসাবে নেব, কাউন্ট করবো, সেইগুলো আমরা এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে। 3 নম্বর পারিবারিক বাজেট। পারিবারিক বাজেট অনুসন্ধান। পারিবারিক বাজেট অনুসন্ধান সাধারণত দৈব নমুনায়নের দ্বারা একটি নমুনার সাহায্যে পারিবারিক বাজেট অনুসন্ধান করা হয়। আমরা যে পারিবারিক বাজেটের কথা বললাম, কোন পরিবারের বাজেট কত সেটা কিভাবে নির্ধারণ করবে, এটা দৈব নমুনায়নের মাধ্যমে আমরা এটা নির্ধারণ করতে পারি। দৈব নমুনায়নের মাধ্যমে আমরা পারিবারিক বাজেট অনুসন্ধান করি। এই অনুসন্ধানে স্বাভাবিক অর্থ বছর বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক অর্থ বলতে আমরা সেই বছরকে বুঝি যে বছরে কোনো বন্যা হয় নাই, খরা হয় নাই, দুর্ভিক্ষ হয় নাই, এরকম কোনো বছর। যদি খরা, বন্যা বা অন্য কোনো মহামারী হয় তাহলে পরে সেই বছরে দ্রব্যমূল্যের স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। অস্বাভাবিক হলে পরে অস্বাভাবিক কোনো বছর আমরা কাউন্ট করতে পারি না, দিয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারি না। সেজন্য আমাদের লাগবে স্বাভাবিক অর্থনৈতিক বছরে যথেষ্ট সংখ্যক পরিবার নিতে হবে। যথেষ্ট সংখ্যক, আমরা জানি পরিসংখ্যান হচ্ছে যে যত বেশি নমুনার আকার বৃদ্ধি করানো যাবে ততই সেখান থেকে ভালো ফলাফল আসবে। যার কারণে এখানে যে যথেষ্ট সংখ্যক পরিবারকে অনুসন্ধানের মধ্যে নিতে হবে। তো এই অনুসন্ধান করে আমরা কি যে তথ্যগুলো আমরা জানতে পারবো বা যে তথ্যগুলো আমরা অনুসন্ধান করবো, সেই তথ্য হচ্ছে নির্দিষ্ট শ্রেণীর লোকদের ব্যবহৃত দ্রব্যের প্রকৃতি ও গুণাগুণ। অর্থাৎ যে শ্রেণীর লোকদের আমরা কাউন্টে দিচ্ছি সেই শ্রেণীর লোকদের হচ্ছে কি
তারা কোন ধরনের কোন প্রকৃতির দ্রব্য ব্যবহার করে বা তাদের গুণাগুণ কেমন। তারপর হচ্ছে নির্বাচিত দ্রব্যের ব্যবহারের পরিমাণ ও খুচরা মূল্য, কি পরিমাণ ব্যবহার করে, যে পণ্যগুলো তারা ব্যবহার করে বা নির্বাচিত হয়েছে সেগুলো হচ্ছে তারা কি পরিমাণে ব্যবহার করে, পরিমাণটা কেমন আছে, কম পরিমাণে না বেশি পরিমাণে, এবং তার খুচরা মূল্য, পাইকারি মূল্য। আমরা হচ্ছে যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যায় পাইকারি মূল্য ব্যবহার করি না, আমরা খুচরা মূল্য ব্যবহার করি। এখানে মনে রাখতে হবে, এটা তোমাদের এমসিকিউ পরীক্ষায় অনেক সময় প্রশ্ন হয় যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যায় জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যায় কি কোন ধরনের মূল্য ব্যবহার করা হয়। এটা অবশ্যই খুচরা মূল্য ব্যবহৃত হয়। এবং প্রতিটি দ্রব্যের মোট খরচ, প্রতিটি দ্রব্যের হয়তো যে দ্রব্যটা না হলে সেই দ্রব্যটাতে তাদের কত পরিমাণ খরচ হয় বা মোট কি পরিমাণ খরচ হয়, এটা আমাদের পারিবারিক বাজেট অনুসন্ধানের মাধ্যমে দেখতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ভার নির্বাচন। কোনো বিশেষ শ্রেণীর লোকদের জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ে দ্রব্য সামগ্রী যেভাবে নির্বাচন করা হয় যেন উক্ত বিশেষ শ্রেণীর বেশিরভাগ লোকই দ্রব্যগুলো ব্যবহার করে থাকে। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে শ্রেণীর জন্য জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে চাবো, সেখান থেকে যে দ্রব্য সামগ্রীগুলো নির্বাচন করলাম যেন ওই দ্রব্যগুলো ওই শ্রেণীর বেশিরভাগ লোকই যেন ব্যবহার করে থাকে, ওই শ্রেণীর বেশিরভাগ লোকই যেন ব্যবহার করে থাকে, এটাকে আমরা বলছি। আর যেগুলো ব্যবহার করে থাকে সেগুলো দিয়েই আমাদের ভার নির্বাচন করতে হবে। এখন আসি আমরা ভিত্তি বছর নির্বাচন। ভিত্তি বছর নির্বাচন, আমরা ভিত্তি বছর নির্বাচনের জন্য সবসময় আমাদের একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হয়, যেটা যে ভিত্তি ও চলতি বছর খুচরা মূল্য এবং পরিমাণের উপর জীবনযাত্রা নির্ভর করায় যেন অস্বাভাবিক বছর না চলে আসে, অর্থাৎ একটা স্বাভাবিক স্থিতিশীল অর্থনৈতিক বছর হয় এবং চলতি বছরের খুব নিকটবর্তী হয়। ভিত্তি বছর নির্বাচনের জন্য আমাদের এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে, যেন একটা স্বাভাবিক বছর হয় এবং চলতি বছরের খুব নিকটবর্তী হয়। খুব দূরবর্তী যদি হলে পরে আমাদের খুব সুন্দরভাবে আমরা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে পারি না বা পারবো না। সূত্র নির্ধারণ, এখন হচ্ছে সূত্র নির্ধারণ। আমরা সূচক সংখ্যা পড়তে যে মেলা সূত্র দেখেছি, অনেক সূত্র দেখেছি। তো এখন খরচে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি ধরনের সূত্র বা কি সূত্র ব্যবহার করতে পারি? আমরা 2 ধরনের সূত্র ব্যবহার করতে। এক নম্বর হচ্ছে খরচের সমষ্টি পদ্ধতি। খরচের দুই নম্বর হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি। তো এখন আমরা প্রথমে দেখি খরচের সমষ্টি পদ্ধতি বলতে কি বোঝায়। এখন খরচের সমষ্টি পদ্ধতি বলতে ল্যাসপেয়ারের সূত্র ব্যবহৃত হয়। এই খরচের সমষ্টি পদ্ধতির কথা আমরা যেটা বলছি, ল্যাসপেয়ারের সূত্র আমরা দেখেছি, সেটা হচ্ছে যে খরচের সমষ্টি পদ্ধতি সাধারণত দ্রব্যের খুচরা মূল্যের উপর ভিত্তি করে এটা নির্ণয় করা হয়। আমরা সবসময় বলছি জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করার জন্য খরচের সমষ্টি পদ্ধতি বা যে পদ্ধতি নির্ণয় করে না কেন, মূল্য যেটা ধরা হবে সেটা হবে কি খরচের সমষ্টি বা খুচরা মূল্যের উপর ভিত্তি করে আমাদের করতে হবে। তো এখন দেখা যাক আমরা এই পাঁচটা একটু দেখি। খরচের সমষ্টি পদ্ধতিতে যদি সূচক সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে পরে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার জন্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স, সি দেওয়া আছে কস্ট অফ লিভিং ইন্ডেক্সকে বোঝায়। তাহলে পরে আমরা ল্যাসপেয়ারের সূত্র আমরা বলেছি, এখানে ব্যবহৃত ল্যাসপেয়ারের সূত্র আমাদের জানা, PN Q0 ডিভাইডেড বাই P0 Q0 ইন্টু 100। এখানে প্রতীকগুলো আমাদের সবই পরিচিত। PN দিয়ে আমরা যারা জানি চলতি বছরের মূল্য, আর Q0 দিয়ে আমরা জানি এটা হচ্ছে যে ভিত্তি বছরের পরিমাণ। আবার ঠিক P0 দিয়ে আমরা বুঝতে পারি হচ্ছে এটা ভিত্তি বছরের মূল্য, আর
এখানে সি নট এন, অর্থাৎ চলতি বছর সাপেক্ষে ভিত্তি বছর সাপেক্ষে চলতি বছরের মূল্য জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। তাহলে এটা আমরা বুঝলাম খরচের সমষ্টি পদ্ধতি, আর কিছুই না, এটা হচ্ছে ল্যাসপিয়াসের সূত্র। এখন আসি আমরা পারিবারিক বাজেট পদ্ধতি। পারিবারিক বাজেট পদ্ধতির কথা আমরা বলেছি, এটা হচ্ছে আপেক্ষিক মূল্যমানের ভার আরোপিত গড় পদ্ধতি। আপেক্ষিক মূল্যমানের ভার আরোপিত গড় পদ্ধতি আমরা এই পদ্ধতিও আগে দেখাইছি। এখানে হচ্ছে সাধারণত এই পদ্ধতিতে সাধারণত যে কাজটা করা হয়, এই পদ্ধতিতে সাধারণত যে কাজটা করা হয় সেটা হচ্ছে ভিত্তি বছরের মূল্যমানকে ভিত্তি বছরের মূল্যমানকে ভিত্তি বছরের মূল্যমানকে ভার হিসেবে ধরা হয়। ভিত্তি বছরের মূল্যমানকে ভার হিসেবে ধরা, এখানে ভিত্তি বছরের মূল্যমান এই ডাব্লিউ ইকুয়াল টু আমরা ভার বললাম, এটা কি আছে ধরা হয় ভিত্তি বছরের মূল্যমান হচ্ছে কি আমরা বলেছি, মূল্যমানটা হচ্ছে মূল্য এবং পরিমাণের যে গুণফল সেটাকেই বলা হচ্ছে মূল্যমান। তো ভিত্তি বছরের মূল্যমানকে পি নট কিউ নট দ্বারা আমরা কি ভিত্তি বছরকে বুঝি। তো ভিত্তি বছরের মূল্যমানকে আমরা যদি ভার হিসেবে ব্যবহার করে যদি সূচক সংখ্যা নির্ণয় করি সেটাকেই বলা হবে পারিবারিক বাজেট পদ্ধতিতে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার সূত্র। এখন জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার ব্যবহার, আমরা যে এই সূচক সংখ্যা ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করব বা কি কি আমরা লাগবে। প্রচলিত মুদ্রার ক্রয় ক্ষমতা নির্ণয়ে এই সূচক সংখ্যা ব্যবহৃত হয়। এই সূচক সংখ্যা মানে কি জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন বা বোনাস, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন বা বোনাস নির্ধারণে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করা হয়। তৃতীয়ত বিভিন্ন পণ্যের বাজার দর নির্ধারণে বা মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করা হয়। 4 নম্বর মুদ্রাস্ফীতি কমাতে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করা হয়। অর্থ সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়নে সহায়তা করে থাকে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। কোন দেশের অর্থনৈতিক নির্দেশক হিসেবে কাজ করে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। তাহলে আর আমরা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার দেখলাম। এখন জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার সীমাবদ্ধতা। দ্রব্যের খুচরা মূল্য সংগ্রহে ভুল থাকার সম্ভাবনা থাকে। আমরা যে খুচরা মূল্যের কথা বারবার বলছি, এটা যে খুচরা মূল্য, তো খুচরা মূল্য হচ্ছে যে এটা সংগ্রহ করার জন্য ভুল থাকতে পারে এবং কি ব্যক্তিগত ঝোঁক থাকতে পারে, এখানে ঝোঁক থাকতে পারে বা পার্সোনাল বায়াস থাকতে পারে। সময়ের সাথে ভোক্তার চাহিদার পরিবর্তনের ফলে দ্রব্যগুলোর ভার সর্বদা একই থাকে না। আমরা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয় করতে চাই ভার ব্যবহার করেছি, বিশেষ করে পারিবারিক বাজেট পদ্ধতিতে ভার ব্যবহার করেছি, যে ভারটা ভোক্তার চাহিদার পরিবর্তনের ফলে ভারটা সবসময় স্থির থাকে না। এটা একটা বড় ধরনের অসুবিধা। তৃতীয়ত সূচক সংখ্যা নির্ণয়ের সংগঠিত ত্রুটি সংশোধনের কোনো সূত্র না থাকায় নির্ণীত সূচক সংখ্যার মান নির্ভুল হয় না। আমরা যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, যে আমরা যে সূচক সংখ্যা নির্ণয় করলাম সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সেই ত্রুটি বিচ্যুতি সংশোধন করার কোনো উপায় নেই বা কোনো সূত্র নাই। সংশোধন করার যদি কোনো কারেকশন ফ্যাক্টর থাকতো তাহলে পরে ভালো হতো, কিন্তু কারেকশন ফ্যাক্টর না থাকার কারণে এটা একটা বড় ধরনের সীমাবদ্ধতা। 4 নম্বর সীমাবদ্ধতা যেটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বিভিন্ন শ্রেণীর জীবনযাত্রার ব্যয়ের তুলনা অনেক সময় সম্ভব হয় না। বিভিন্ন শ্রেণীর জীবনযাত্রার ব্যয়ের তুলনা করা অনেক সময় সম্ভব হয় না। তো আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।